আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তোমাদের শিকারি গল্পের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। এইদিকে বেচারি জমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি উঠে তাকে ডাকলাম। আমি বললাম, এই যে ম্যাডাম ওঠেন, বেলা তো অনেক হয়েছে। জমি বলল, না আর একটু থাকি না, এইভাবে খুব ভালো লাগছে। আমি বললাম, আচ্ছা ঘুমাও তাহলে। আমি গেলাম। জমি বলল, কোথায় যাবে তুমি? আমি বললাম, দেখি খাবার কিছু পাই কিনা। জমি বলল, খেতে হবে না, এভাবে থাকলেই হবে আমার। আমি বললাম, তোমার তো হবেই, কিন্তু আমার যে খিদা লেগেছে। অনেক কিছু বলার পর সে উঠলো। আমি বললাম, চলো। জমি বলল, কোথায়? আমি বললাম, হাত মুখ ধোয়ার জন্য পাশের ঝর্ণায় যেতে হবে। জমি বলল, ও তাহলে চলো। তারপর ফ্রেশ হয়ে বন থেকে কিছু ফলমূল খেলাম। জমি বলল, এখন কোথায় যাব? আমি বললাম, যেখান থেকে এসেছি সেখানেই যাব। জমি বলল, মানে? আমি বললাম, আগে গাড়ির কাছে যেতে হবে, তারপর দেখবো কি করা যায়। জমি বলল, আমি হাঁটতে পারবো না। আমি বললাম, কেন? জমি বলল, আমি চাই আমার স্বামী আমাকে কোলে করে নিয়ে যাক। আমি বললাম, বয়েই গেছে, আমার এত শখ নেই তোমার মতো আলুর বস্তাকে কোলে নিয়ে যেতে। রাগানোর জন্য বললাম কথাটা। জমি বলল, কি? আমি আলোর বস্তা? দাঁড়াও দেখাচ্ছি মজা। নীল কুত্তা বলেই আমাকে উত্তম মাধ্যম শুরু করলো। যা, তোমার সাথে কথাই নেই, আর কথা বলবো না তোমার সাথে। অনেক রেগে গিয়েছে, তাই আমাকে ছেড়ে একা একাই হাঁটতে শুরু করলো। আমি তার পিছন পিছন গিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে কোলে নিলাম। জমি বলল, এই ছাড়ো বলছি, ছাড়ো। আমি বললাম, তুমি কে? এত চিৎকার করছো কেন? আমি তো আমার বউকে কোলে নিয়েছি। জমি বলল, আমি কে তাই না, দেখাচ্ছি বলেই আমাকে কিলঘুষি মারতে লাগলো। তার নরম এরকম হাতের ছোঁয়া খুব ভালো লাগছে আমার। এক সময় হাঁপিয়ে উঠলো জমি। জমি বলল, নীল মহিষটাকে মারতে গিয়ে আমার হাতে এখন ব্যথা করছে, একবার নামাও, দেখাবো মজা আমি কি জিনিস। আমি বললাম, এটা সময় হলে দেখে নেব তুমি কি জিনিস। আচ্ছা, তোমার মন আর কি চাই? জমি বলল, এরকম একটা বনের মাঝে আমাদের একটা সুন্দর বাড়ি চাই। ওয়েট গাইস, গল্পের মাঝখানে অল্প কিছু কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। তো তোমরা যারা যারা আমার সাথে কাজ করে প্রতিদিন $5 থেকে $10 পর্যন্ত ইনকাম করতে চাও, তারা সকলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তোমরা কম বেশি সবাই ট্রেডিং সম্পর্কে ধারণা রাখো, আর ট্রেডিং কি এটা সবাই জানো। আর ট্রেডিং করে কিভাবে মানুষ কত শত টাকা ইনকাম করছে এটাও সবাই ভালো করেই জানো। আর ট্রেডিং থেকে প্রতিদিন $5 থেকে $10 প্রফিট করতে হলে তোমার দরকার একজন ভালো ট্রেডার, এমনকি ট্রেডিং সম্পর্কে ভালো বুঝে বা ভালো সিগন্যাল দেয়, যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। আর হ্যাঁ, এমন একজন মানুষ তোমার দরকার যে তোমাকে প্রফিট করাবে আর তোমার লস রিকভার করে দিবে। তো আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে আমাদের গ্রুপে জয়েন হও। তাছাড়া এইখানে তোমার জয়েন হয়ে যে ট্রেডিং করতে হবে এমন কোনো কথা নেই। আগে তুমি জয়েন হও আমাদের গ্রুপে, আমাদের সাথে কথা বলো, আমাদের গ্রুপ থেকে আমাদের গ্রুপের সিগন্যালগুলো দেখো। আর গ্রুপে জয়েন হয়ে থাকলে আরেকটা সুবিধা হলো, আমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভে কলে আসবো আর তোমাদের সাথে আড্ডা দিব। তোমাদের যা জানার আমার সাথে কথা বলে জানতে পারবে, আর গল্পের বিষয়েও বিস্তারিত আলোচনা করতে পারবে। তো আর দেরি না করে চলো আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। আর অনেক কথা হয়ে গিয়েছে, চলো আর কথা না বলে গল্পে ফেরা যাক। তুমি আর আমি সেই বাড়িতে মিলেমিশে সংসার করব। আমি বললাম, ওকে, এটা হয়ে যাবে সময় হলে। বনের ভিতরে থাকলে তোমার কি ভয় করবে না? জমি বলল, তুমি থাকতে আবার কিসের ভয়? আর যদি ভয় করে তাহলে তোমাকে জড়িয়ে ধরবো। আমি বললাম, ও তাই নাকি? জমি বলল, আমি জমিকে গাড়িতে বসালাম। জমি বলল, আচ্ছা আমরা এখন কোথায় যাব? আমি বললাম, শহরে যাব। জমি বলল, ওখানে তো সবাই তোমার কথা জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো? আমি বললাম, তুমি এটা বলবে যে, থাক আপনাদের আর জানতে হবে না, এটা রহস্যই থাক। জমি বলল, তুমি যা বলবে তাই হবে। তারপর গাড়িটা স্টার্ট দিলাম, বন থেকে বের হয়ে মোবাইলটা হাতে নিলাম, দেখি নেটওয়ার্ক আসছে। আগে নেটওয়ার্ক ছিল না বনের মধ্যে, তাই কল দিলাম। রবিকে বললাম, রবি কই তুই? রবি বলল, যেখানে ছিলাম সেখানেই আছি। আমি বললাম, ও তোরা যে আমার লোক, পুলিশ বুঝতে পারেনি তো? রনি বলল, না আমাদের দেখেনি। আমি বললাম, আচ্ছা তুই ওখান থেকে তাড়াতাড়ি আয়। রবি বলল, ওকে আসতেছি। কল কেটে দিয়ে জমিকে বললাম, আচ্ছা জমি, তুমি যে রাইহান সাহেবকে চিনো না, তাহলে ওর ফটোটা তোমার বাড়ি আসলো কিভাবে? জমি বলল, এটা আমি জানি না, কিন্তু আমার আগে যে পুলিশটা ছিল আমার বাড়িতে, নিশ্চয়ই উনি জানবেন। আমি বললাম, আচ্ছা তাহলে তো ওই পুলিশকে খুঁজতে হবে এখন। জমি বলল, আমি বললাম, থানায় চেক করে দেখো এই পুলিশের কোনো পরিচয় আছে কিনা বা রেকর্ড পাওয়া যায় কিনা। জমি বলল, আচ্ছা দেখবো। আমি বললাম, এখন আমি নামছি তাহলে। জমি বলল, কেন? আমি বললাম, আমাদের একসাথে দেখে ফেললে সন্দেহ করতে পারে। জমি বলল, কিন্তু আগে আমাকে একটা কিস করতে হবে। আমি একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম তার কপালে। আমি বললাম, এখন হয়েছে?
ঝুমি বলল বড্ড হয়েছে। আমি বললাম তাহলে যাও, আর আমি কাজে গেলাম। তারপর ঝুমি চলে গেল আর আমি অপেক্ষা করতে লাগলাম রবির। প্রায় 10 মিনিট পর রবি আসলো আর তারা সবাই আসলো। তিমন বলল, কিরে কিছু জানতে পারলি? আমি বললাম এই ফটো সম্পর্কে ঝুমি কিছুই জানে না, আর বলেছে এই ফটো সম্পর্কে ওই ব্যক্তি বলতে পারবে যে কিনা তার আগে ওই বাড়িতে ছিল, আর ওই ব্যক্তি এসিপি ছিল বাগেরহাট থানার। রবি বলল, এটা কি এখন পাবো কোথায়? আমি বললাম থানায় তার সব ডিটেলস আছে, সেখান থেকে পাবো। আর এদিকে ঝুমিকে দেখে সবাই অবাক। থানার ভিতরে গোলমাল শুরু হয়ে গিয়েছে আর মিডিয়াও চলে এসেছে। মিডিয়া বলল, ম্যাম আপনি কি আমাদেরকে বলবেন ওই মাফিয়াটাকে আর তাকে দেখতে কেমন? ঝুমি বলল, ওই মাফিয়াকে আমি জানি না, আর আমি তাকে দেখিনি পর্যন্ত। আমার সামনে সবসময় মুখ ঢাকা রাখতো। মিডিয়া বলল, আচ্ছা ম্যাম, ওই মাফিয়া আপনাকে ছেড়ে দিল কেন? সে তো চাইলেই আপনাকে মেরে ফেলতে পারতো। ঝুমি বলল, সেটা গিয়ে ওই মাফিয়াকে জিজ্ঞেস করেন। রাগী লুক নিয়ে বলল। মিডিয়া বলল, সরি ম্যাম। ঝুমি বলল, ইটস ওকে, আমি এইগুলো টিভিতে দেখছিলাম আর হাসছিলাম। তখনই ঝুমির কল আসলো, বলল হ্যালো। আমি বললাম বলো। ঝুমি বলল, কেমন দিলাম? আমি বললাম পুরাই ঝাক্কাস। আচ্ছা এখন তুমি তাড়াতাড়ি ওই পুলিশের ডিটেলস দাও। ঝুমি বলল, 20 মিনিট অপেক্ষা করো। আমি বললাম ওকে বাই জানো, বলে একটা পাপ্পি দিলাম। ঝুমি বলল, বাই, আর হ্যাঁ এসব প্রমাস ফোনে চলবে না, পারলে সামনে সামনে এসে করো। আমি বললাম কাজটা শেষ করলেই তোমার কাছে আসবো। কল কেটে দিল। এইদিকে আমি, রবি, রাতুল আর রিহান একটা হোটেলে উঠেছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। তখন ঝুমির কল আসলো। আমি বললাম হ্যাঁ বলো। তারপর ঝুমি বলল, ওই পুলিশের নাম এসিপি সুজন আর বাবার নাম রাইহান। আমি বললাম ওয়েট, তার বাবার নাম কি বলেছ? ঝুমি বলল রাইহান। আমি বললাম তাদের বাসার ঠিকানা আমাকে টেক্সট করে দাও তাড়াতাড়ি। ঝুমি বলল দিচ্ছি। তারপর আমি কল কেটে দিলাম। আমি বললাম, রবি হেলিকপ্টারের ব্যবস্থা কর তাড়াতাড়ি। রবি বলল কেন? আমি বললাম রাইহান সাহেবের সাথে দেখা করব তাই। রবি বলল, কোথায় দেখা করতে যাবি? আমি বললাম রাজশাহী। রবি বলল ও। আমি বললাম একটা কাজ কর, এখানে একটা গ্যাং তৈরি কর, কারণ এখানে সিলেটের থেকে বেশি অপরাধী। রবি বলল, তাহলে ওখানে কাজ করবে কে? আমি বললাম আমি করব, আর আমি চাই পুরো বাংলার অপরাধীরা একটা নামেই ভয় পাক, আর সেটা হলো জ্যাকে মাফিয়া কিং। আমি বললাম রাজশাহী থেকে ফিরে এসে যেন সবকিছুই রেডি পাই। রবি বলল ওকে। আচ্ছা এখানে তুই কতদিন থাকবি? আমি বললাম 2 দিন। রবি বলল কেন? আমি বললাম রাজশাহীতেও আমার একটা গ্যাং দেখতে চাই। রবি বলল ও। আমি বললাম আচ্ছা এখন আমি আসি। তারপর রবি বলল তারপর আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে। 20 মিনিট পর রাজশাহীর মাটিতে পা রাখলাম আমি। হেলিকপ্টার থেকে নেমে একটা গাড়িতে উঠলাম, সোজা যেতে লাগলাম ঝুমির দেওয়ার ঠিকানায়। আধা ঘন্টার মাথায় পৌঁছালাম। গাড়ির ড্রাইভার একটা বাড়ির সামনে আমাকে নামিয়ে দিল। ড্রাইভার বলল, স্যার আপনার ঠিকানায় এসে গিয়েছি। আমি বললাম ও। ড্রাইভারকে ভাড়া দিয়ে তারপর বাড়ির ভিতরে গিয়ে দরজায় নক দিলাম। একটা লোক বের হয়ে বলল, কে আপনি, কাকে চান? আমি বললাম, এটা কি রাইহান সাহেবের বাসা? লোকটা বলল, হ্যাঁ, কিন্তু উনি তো নেই। আমি বললাম, নেই মানে? লোকটা বলল, উনি তো আর বেঁচে নেই, আর আমি হলাম ওনার ছেলে এসিপি সুজন। আমি বললাম, ও শিট। সুজন বলল, আপনি কে? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। তারপর আমি আমার পরিচয় দিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হৃদয়, সিলেট। সুজন বলল, তা আমার বাবার কাছে আপনার কি প্রয়োজন? আমি বললাম, এখানেই দাঁড়িয়ে সব শুনবেন নাকি ভিতরে আসতে বলবেন? সুজন বলল, ও সরি, আসেন ভিতরে আসেন। তারপর সুজনকে সবকিছু খুলে বললাম। আমি বললাম, আচ্ছা তোমার বাবা কি এই কেস সম্পর্কে তোমাকে কিছু বলেছিল? সুজন বলল, না, বাবা তো তেমন কিছু আমাকে বলেনি, কিন্তু বাবা একটা ডায়েরিতে কি যেন লিখতো আর পৃষ্ঠা পৃষ্ঠা ছিঁড়ে ফেলতো। আমি বললাম, আচ্ছা ওই ছিঁড়া পৃষ্ঠাগুলো কোথায় আছে? সুজন বলল, ওইগুলো তো বাবার আলমারিতে রেখেছে। আমি বললাম, আমাকে নিয়ে চলুন আপনার বাবার সেই রুমে। সুজন বলল, হ্যাঁ চলুন। তারপর রাইহান সাহেবের রুমে চলে গেলাম। সারা আলমারিতে খোঁজার পরও কিন্তু এমন কিছু চোখে পড়ল না যা দ্বারা আমার সমস্যার সমাধান হবে। হঠাৎ চোখে পড়ল আলমারির ভিতরে যুবক ছেলেমেয়েরা যেমন ভাবে আলমারিতে তার স্বপ্নের মানুষের ক্রাশের পিক লাগিয়ে রাখে, ঠিক তেমন ভাবে কাপড়ের ওপাশে বড় বড় অক্ষরে লেখা WAB 234 BE 561 FC 804। মনে হচ্ছে এটা একটা পাসওয়ার্ড। আমি বললাম, আচ্ছা আপনার বাবার কি ভুলে যাওয়ার কিছু সমস্যা ছিল? সুজন বলল, হ্যাঁ, আমার বাবা ভুলে যেতেন। প্রতি 3 মাস পর পর ওনার স্মৃতি ড্যামেজ হয়ে যেত। স্মৃতি নষ্ট হওয়ার কারণে তিনি এই পাসওয়ার্ড দেখতেন, দেখার পর কোথায় যেন চলে যেতেন। ফেরার সময় একটা ডায়েরি নিয়ে আসতেন, আর ডায়েরিটা পড়ে খুব কাঁদতেন আর বলতেন একদিন সময় আসবে, আর তোকেও কাঁদতে হবে, অবশ্যই কাঁদতে হবে, অনেক বেশি। আমি বললাম, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আমি এখন আসি। সুজন বলল, আচ্ছা এখন সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আমি বললাম
তারপর বেরিয়ে পড়লাম আর কল দিলাম রনিকে। রনি বলল, হ্যাঁ ভাইয়া বলেন। আমি বললাম, আমি তোকে রাইহান সাহেবের একটা পিক দিচ্ছি আর একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেখ এই পাসওয়ার্ডটা কিসের। রনি বলল, 10 মিনিট পর বলছি ভাইয়া। আমি বললাম ওকে। কল কেটে দিলাম। খুব খিদা লেগেছে, একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলাম। তারপর গ্যাং তৈরি করতে গেলাম। প্রথমে গেলাম একটা কলেজে, দেখলাম কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই আমার হয়ে কাজ করবি? একটা ছেলে বলল, কে রে তুই, আর আমরা তোর হয়ে কাজ করব কেন? আরেকটা ছেলে বলল, জানিস আমি কার লোক? আমি এই শহরের মাফিয়া বাকি ভাইয়ের লোক। তারপর আমি হাসতে হাসতে তাদেরকে বললাম, তোদের বস আজকে রাতে আমার হাতে শিকার হবে। তোরা বলছিস তোরা কার লোক? আমি বলে, আমি কে? সবাই বলল, কে তুই? আমি বললাম, সারা দেশের মাফিয়াদের বাবা আমি হলাম মাফিয়া কিং জেকে ফ্রম সিলেট। সবাই ভয় পেয়ে গেল। সবাই আমাকে বলল, ভাই আমাকে ক্ষমা করে দিন। আমি বললাম, আগে বল আমার জন্য কাজ করবি কিনা। সবাই বলল, এটা তো আমাদের কপাল আপনার সাথে কাজ করার। আমি বললাম, তোদের আজ থেকেই কাজ শুরু। তোদের বসের যত কুকর্ম আছে তার সকল হিসাব আমি আজকে রাতে 9টার ভিতরে চাই। সবাই বলল, জি ভাইয়া। আমি বললাম, রাত 1টার সময় তোদের সাথে আজকে কাজ শুরু, সবাইকে নিয়ে আড্ডায় রেডি থাকিস। সবাই বলল, জি ভাইয়া। আমি বললাম, আর হ্যাঁ, আজ থেকে কলেজের সবচেয়ে ভদ্র ছেলে হবি তোরা, আর কেউ যেন বুঝতে না পেরে তোরা আমার জন্য কাজ করিস। সবাই বলল, ওকে ভাইয়া। আমি বললাম, তাহলে আমি এখন আসি, আমার আরেকটা কাজ আছে আর আমার সেইখানে যেতে হবে। আরেকটা ছেলে বলল, আচ্ছা ভাইয়া, তাহলে রাতে দেখা হবে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়েছি। তারপর রনিকে কল দিলাম। আমি বললাম, হ্যাঁ রনি বল। রনি বলল, ভাইয়া এটা হলো একটা ব্যাংকের লকারের পাসওয়ার্ড। আমি বললাম, ওই ব্যাংকের নাম কি? রনি বলল, অ্যাডভেঞ্চার ব্যাংক। আমি বললাম, ওকে তুই এখন কল রাখ, আমার যখন প্রয়োজন হবে আমি তখন তোকে কল করে দেব। রনি বলল, ওকে ভাই। তারপর রনির কল কেটে গাড়িতে উঠলাম। উদ্দেশ্য ওই ব্যাংকে ঢোকার পর ব্যাংকার বলল, স্যার বলেন আপনাকে কি করে সাহায্য করতে পারি। আমি বললাম, রাইহান সাহেবের লকার কোথায়? ব্যাংকার বলল, কেন? আমি বললাম, প্রয়োজন আছে তাই বলছি। ব্যাংকার বলল, আপনি কে আর আমি আপনাকে রাইহান সাহেবের লকারের কথা বলবো কেন? আমি বললাম, দেখ শালা, এক কথা বারবার বলতে ভালো লাগছে না, এই নে দেখ আমার পরিচয়, আমি তোর বাপ। বলে আইডি কার্ডটা তাকে বের করে দেখালাম। আইডি কার্ড দেখার পর ব্যাংকার বলল, সরি স্যার। আমি বললাম, ইটস ওকে, আচ্ছা তাড়াতাড়ি আমাকে ওই লকারের কাছে নিয়ে চল। ব্যাংকার বলল, স্যার এটা তো পাসওয়ার্ড লাগানো, যা রাইহান সাহেব ছাড়া আর কেউ জানে না। আমি বললাম, আমি জানি। তখন ব্যাংকের ম্যানেজার আসলো। ম্যানেজার বলল, কি আপনি? তারপর আমি আমার পরিচয় দিলাম আর সব বললাম। ম্যানেজার বলল, সরি স্যার, একটু আগে রাইহান সাহেবের ছেলে এসে লকার থেকে ফাইল নিয়ে গেছেন। আমি বললাম, ও শিট, সুজন ভাই এমন কেন করলো? ব্যাংক থেকে বের হয়ে গেলাম, মাথায় কিছুই আসছে না, কি করব বুঝতে পারছি না, কি ঘটতে চলেছে। কি করবে সুজন ফাইলটা নিয়ে? না, আমাকে এখনই সুজনের সাথে দেখা করতে হবে। তাড়াতাড়ি সুজনের বাড়িতে গেলাম। গিয়ে দেখি দরজা খোলা। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। সারা বাড়ি খোঁজার পরেও কিছুই চোখে পড়ল না। অনেক খোঁজার পর রাইহান সাহেবের ঘরে থাকা ডাস্টবিনের দিকে চোখ পড়ল। সেখানে কালো ব্যাগের মধ্যে কি যেন একটা ফেলা। ব্যাগ হাতে নিয়ে দেখি এখানে একটা ডায়েরি। তারপর খুঁজতে লাগলাম সুজনকে, কিন্তু পেলাম না। ব্যর্থ হয়ে পড়লাম। পিপাসা পেয়েছে অনেক, তাই ফ্রিজ থেকে একটা পানি আনতে গেলাম। ফ্রিজ খুলতেই আমি একটা ধাক্কা খেলাম। আমি একটা কারেন্টের শক খেলাম। 4 থেকে 5 হাত দূরে গিয়ে পড়লো আমার দেহ, আর ফ্রিজ থেকে বের হতে লাগলো ধোঁয়া। বুঝতে আর বাকি রইল না, কিছুক্ষণের মধ্যে এখানে বড় একটা ঘটনা ঘটতে চলেছে। তাই আর তাড়াতাড়ি করে এখানে দেরি না করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ শুনতে পেলাম। চোখের সামনে ধ্বংস হয়ে গেল পুরো বাড়িটা। আমি ফায়ার সার্ভিসকে খবর দিলাম। তারপর পুলিশ আর ফায়ার সার্ভিস লোক আসলো। আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ল তারা সবাই। আমি সেখান থেকে চলে আসলাম। রবিকে খবর দিলাম তাড়াতাড়ি এখানে আসতে, কারণ এখানের অবস্থা ভালো না। তাই যা করার আমাদেরকেই করতে হবে। সবাই আসলো। রাতে তাদের নিয়ে রকির ছেলেদের সাথে দেখা করলাম। রকিকে মেরে তাদের আড্ডায় গিয়ে দেখলাম আর তাদের সাথে দেখা করলাম। আমি বললাম, তোমাদেরকে এখানে কি জন্য ডেকেছি তোমরা হয়তো জানো। কাল থেকে তোমাদের কাজ শুরু, আর রাফি হবে তাদের মধ্যে লিডার। রাফি বলল, জি ভাইয়া। আমি বললাম, আমার আরো কিছু লোক লাগবে যারা তোমাদের মতো নয়, যারা লেখাপড়া করেও কাজ পাচ্ছে না। রবি বলল, তাদের দিয়ে তুই কি করবি? আমি বললাম, তাদের কাজ হবে সকল হিসাব নিকাশ রাখা, আর তাদের বিভিন্ন জায়গায় আমি ফলো করতে পাঠাবো। কেউ সন্দেহ করবে না তাদেরকে। রবি বলল, এটা কিন্তু খারাপ না, ভালোই হবে। আমি বললাম, আর তোমরা শোনো, আমি এখন একটা মিশনে আছি। সেটা শেষ করার আগে আমি পুরো বাংলাদেশে আমার পুরো নাম শুনতে চাই। আমার নাম শুনলে যেন গরিবের মুখে হাসি ফুটে, আর ধনীদের 2 নম্বরী ব্যবসায়ীদের চোখে যেন ভয়। রাফি বলল, জি ভাইয়া তাই হবে। আমি বললাম, আমরা এখন আসছি তাহলে। যাবার আগে আরেকটা কথা, তোমাদের বেতন হবে 40,000 টাকা। কিন্তু যদি কেউ আমার সাথে বেমানি করো
তাহলে তার কি ব্যবস্থা করব আমি ছাড়া কেউ জানে না। সবাই বলল, ভাই নিজের জীবন দেব কিন্তু আপনার সাথে বেইমানি করব না। একটা ছেলে বলল, ভাই আমার এতদিনের ইচ্ছা পূরণ হলো, আপনার সাথে কাজ করতে পেরে। আমরা সবাই চেয়েছিলাম আপনার হয়ে কাজ করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু আজ আমাদের ঈদের দিন আপনার লোক হতে পেরে। রবি বলল, আচ্ছা এখন আমাদের কাজ আছে, আমরা আসি। আর রাফি, তুমি আমাদের সাথে চলো, তোমাকে দেখিয়ে দিতে চাই কিভাবে কাজ করতে হবে তোমার সাথে। রকির ওই ফাইলটা নাও। তারপর রাফি বলল, জি ভাইয়া। তারপর সবাইকে বিদায় দিয়ে আমরা চললাম। তাহলে আপনারা হয়তো ভাবছেন এই রকিকে, তাহলে চলুন আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আমাদের কাজে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর আসলো রকি। রকি গাড়ি নিয়ে আমাদের রাস্তার মাঝখানে হর্ন দিতে লাগলো, কিন্তু আমরা সরে যাইনি। তাই বলে গাড়ি থেকে নামলো আর আমাদের কাছে আসলো। রকি বলল, কে রে তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম, মাফিয়া কিং জ্যাকে ফ্রম সিলেট। রকি নামটা শুনতেই ভয় পেয়ে গেল, বলল, আপনি এখানে? আমি বললাম, এসেছি তোর আজরাইলকে নিয়ে। তখন একটা কল দিলাম রনিকে। রনি বলল, জি ভাইয়া বলো। আমি বললাম, তোকে একটা ডিটেলস দিচ্ছি, তুই ওই ব্যক্তির সকল অ্যাকাউন্ট থেকে আমাদের রয়েবে সব টাকা নিয়ে নে। রনি বলল, জি ভাইয়া। কল কেটে দিয়ে রকির দিকে এগোতে লাগলাম। রকি বুঝে গিয়েছে তার সাথে এখন কি ঘটতে চলেছে। আমি বললাম, রবি করাতটা দে, গাছ কাটার যন্ত্র। রকি পালাতে চেষ্টা করলে কিন্তু পিছন থেকে রাফি তাকে জড়িয়ে ধরে নিল। তারপর রকিকে শুইয়ে দিল, যন্ত্রটা চালালাম তার গলায়। এ দেখে রাফি খানিকটা ভয় পেয়ে গেল। রবি বলল, বাবু ভয় পেলে হবে না, কাল থেকে তোমাকে এই কাজটাই করতে হবে। রাফি বলল, কি? আমি বললাম, হ্যাঁ রাফি, তোমাকে প্রতি রাতে এই কাজটাই করতে হবে। তারপর রাফিকে তার বাড়িতে পৌঁছে দিলাম আর তার নাম্বারটা নিলাম। তারপর আমি আর রবি এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে করতে টিভি দেখছিলাম। ব্রেকিং নিউজ, গতকাল ঘটে গিয়েছে 3টা মার্ডার। গতকাল এসিপি সুজন আর তার নিজ বাড়িতে বোমা ব্লাস্টিংয়ে মৃত্যুবরণ করেছে, আর অন্যদিকে ঠিক একই সময় মৃত্যুবরণ করেন। পুলিশের রিপোর্ট হলো, এসিপি সুজনকে ও ম্যানেজার রফিককে গতকাল সকালে 9টার দিকে মারা হয়েছে। তারপর তাদেরকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। তারপর বোমা ব্লাস্টিংয়ে তাদেরকে দুপুর 2টায় মারা হয়। সবশেষে খবর হলো, সিলেটের মাফিয়া কিং জ্যাকে এখন রাজশাহীতে। কারণ সিলেটের মতো আজ সকালে রাস্তার মাঝখানে মিলে একটা কাটা দেহ, তার পাশে একটা ফাইল, যে ফাইলে লেখা আছে মৃত ব্যক্তির পরিচয়। তিনি আর কেউ নয়, তিনি হলেন রাজশাহীর নামকরা ব্যবসায়ী রকি। ফাইলে তার সকল 2 নম্বরী ব্যবসায়ের হিসাব আছে, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। বাকি সব তো আপনারা জানেনই, কিন্তু প্রশ্ন হলো সুজন আর ম্যানেজারকে কেন মারলো? রবি বলল, কি হয়েছে, কি চিন্তা করিস? তারপর আমি সব বললাম। রবি বলল, তুই সুজনের সাথে কয়টায় দেখা করেছিস? আমি বললাম 11টার দিকে। আর ম্যানেজারের সাথে? আমি বললাম 11টার দিকে। কিন্তু পুলিশের রিপোর্ট বলছে তাদের মৃত্যু হয়েছে 9টার দিকে, দুজনের একসাথেই হয়েছে। রবি বলল, এটা তো খুব ভাবার কথা। তাহলে তোর সাথে যাদের দেখা হলো তারা কে ছিল? আমি বললাম, তাদের ডুপ্লিকেট। রবি বলল, মানে? আমি বললাম, মানে হলো খনি খুবই চালাক। হ্যাঁ মনে পড়েছে, আমি ওই ডায়েরি থেকে কিছু পেতে পারি। রবি বলল, কোন ডায়েরি? আমি বললাম, যেটা রাইহান সাহেবের রুমে পেয়েছি। ডায়েরিটা খুললাম, সেখানে লেখা ছিল 1972 সাল, আমি মানে রাইহান সাহেব আর আমার 2 বন্ধু, জয় মানে আমার বাবা আর রফিক কমিশনার স্যার, 3 বন্ধু একসাথে পুলিশের ট্রেনিং দিয়ে পুলিশের চাকরি নিলাম। তখন আমরা ছিলাম 21 বছরের যুবক। 3 জন 3 থানার এসিপি ছিলাম। আমাদের 3 থানা পাশাপাশি থাকায় আমাদের প্রতি রাতের মিশন সাকসেসভাবেই পূরণ হতো। আমাদের মিশন হলো, দিনের বেলা যে অপরাধীকে তাদের ক্ষমতা আর টাকার দাপটে কিছু করতে পারতাম না, তাদের রাতের অন্ধকারে আমাদের আদালতে বিচার হতো। বেশ ভালোই ছিল আমাদের কাজ। একদিন কাজের জন্য রফিক ঢাকায় চলে যায়। সেখানে গিয়ে জানাই যে সে আসতে পারবে না, আসতে লেট হবে, প্রায় 1 মাস থাকতে হবে সেইখানে। এটাই ছিল রফিকের সাথে আমার শেষ যোগাযোগ। এদিকে একদিন জয় একদল পাচারকারীকে ধরতে যায়। সেখানে সে সিভিল ড্রেসে গিয়েছিল। সেখানে দেখতে পাই কমিশনার ফয়সাল তাদের সাথে। জয় সবাইকে গ্রেফতার করে, আর তখন এসিপি একটু আড়ালে গিয়ে থানার কন্ট্রোল রুমে ফোন করে। পুলিশ আনে, আর এদিকে জয়কে ধরে রাখে পাচারকারীরা। পুলিশের জন্য বাইরে দাঁড়িয়ে আছে ফয়সাল। পুলিশ আসার পর হ্যান্ড মাইক নিয়ে ফয়সাল বলল, এসিপি জয়, পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। নামটা শুনতেই আমি অবাক, কারণ জয় এখানে কি করছে? তখনই জয় বেরিয়ে আসলো। ফয়সাল বলল, সবাইকে গ্রেফতার করেন। জয় সহ সবাইকে গ্রেফতার করা হলো। আমি মানে রাইহান সাহেব বলল, স্যার কোথায় একটা ভুল হচ্ছে, জয় এরকম কাজ করতেই পারে না। ফয়সাল বলল, কমিশনার আমি নাকি তুমি? আমি বললাম, সরি স্যার আপনি।
তারপর ফয়সাল বলল, তাহলে আমাকে জ্ঞান দিতে আসছো কেন তুমি? আমি বললাম, সরি স্যার, আমি বলতে চাচ্ছি জয় এমন কাজ কখনো করতেই পারে না, তার সাথে আমি ছোট থেকে বড় হয়েছি। ফয়সাল বলল, ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়। পরের দিন আদালতে নেওয়া হয়। জয়ের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী আর প্রমাণ দেওয়া হয়। তারপর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অন্যদিকে জয়ের স্ত্রী আর মেয়েকে খুন করা হয় আর দায়ী করা হয় তার ছোট্ট ছেলেকে। আদালতে প্রমাণ করা হয়েছে এইটুকু বাচ্চা ছেলে তার মাকে খুন করেছে আর তার বোনকে ধর্ষণ করেছে ড্রাগসের নেশায়। জয়ের সাথে শেষ দেখা হয়েছিল তার মৃত্যুর কিছুক্ষণ আগে। মৃত্যুর আগে জয় শুধু আমাকে এইটুকু বলেছিল, আমার কেবিনে যে ওয়াশরুম আছে সেই ওয়াশরুমের উপরের দিকে একটা বাল্ব আছে, ওই বাল্ব খুললে তুই একটা ফাইল পাবি, ওটা তোর কাছে রেখে দিস। যদি কখনো কোনো বীরপুরুষ পাস যে কিনা এই ফাইলের সমস্যার সমাধান করতে পারবে তাকে এটা দিস। আর হ্যাঁ, আমার ছেলে কেমন আছে? আমি বললাম, আছে ভালো, কিন্তু তোর জন্য ওর মনটা খুব খারাপ। জয় বলল, আমি এমন এক হতভাগা হলাম যার সামনে তার ছেলে বিনা অপরাধে অপরাধী, কিন্তু কিছুই করতে পারছি না। আচ্ছা, তুই এখন এখান থেকে দূরে কোথাও চলে যা। আমি বললাম, কেন? জয় বলল, তারা তোকে মেরে ফেলবে। আমি বললাম, ওরা কারা? জয় আমাকে ফয়সালের সম্পর্কে সব বলল। জয় বলল, তারা জানে এই ফাইলটা আমার কাছে আছে, আমাকে একদিন না একদিন ঠিকই মেরে ফেলবে আমি জানি, তবুও আমি এই ফাইলটা তাদের দেব না। আমি বললাম, তাহলে আদালতের সামনে সবকিছু বললি না কেন? তারপর জয় বলল, ওরা বলেছে আমি যদি আদালতের সামনে মুখ খোলার চেষ্টা করি তাহলে ওরা আমার পরিবারকে মেরে ফেলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিকারী গল্পের 3 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আমি জানি গল্পটা তোমাদের কাছে ভালোই লাগতেছে, কারণ গল্পটা আসলে অনেক ভালো। তারপরও তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে। আর হ্যাঁ, আমি বলেছিলাম যে আজকে তোমাদেরকে 25 মিনিটের একটা ভিডিও উপহার দেব, কিন্তু দেখো আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, কারণ আমার আজকে ডিউটি আছে। এমনকি আমার প্রতিদিনই ডিউটি থাকে। তারপরও আমি তোমাদের জন্য প্রতিদিন 20 মিনিট প্লাস করে একটা করে এপিসোড বানাই, যাতে করে তোমাদের ভালোবাসা পেতে পারি। কিন্তু দেখো, মাঝে মধ্যে যদি ভিডিও দিতে দেরি হয় তাহলে তোমরা আজে বাজে কমেন্ট করো, প্লাস তোমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও। দেখো, আমি এত ব্যস্ত থাকার পরও তোমাদেরকে গল্প উপহার দেই, যাতে করে তোমাদের ভালোবাসা পেতে পারি, কিন্তু তোমরা কি করো? যাই হোক, এসব কথা আর না বলি। যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিও, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।